সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাবে। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি নিশ্চিত করেন যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হবে। ইতোমধ্যে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে আরেকটি মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষক সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্য ঘিরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সামরিক বার্তা হিসেবে দেখছেন, কারণ এটি কেবল একটি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রশ্ন নয়, বরং বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শক্তি প্রদর্শনের সমীকরণ এক সূত্রে গাঁথা হয়ে গেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ট্রাম্প তার বক্তব্যে একদিকে বলেন যে তিনি বিশ্বাস করেন আলোচনার মাধ্যমে একটি সফল সমঝোতা সম্ভব, অন্যদিকে সতর্ক করেন যে চুক্তি না হলে তা ইরানের জন্য খারাপ দিন বয়ে আনবে। এই দ্বৈত ভাষা, কূটনৈতিক আশাবাদ ও সামরিক হুঁশিয়ারি তার প্রশাসনের বর্তমান নীতির সারাংশ তুলে ধরে। গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা জুন মাসে ইসরায়েল ইরান 12 দিনের সংঘাতের পর প্রথম উচ্চ পর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচিত। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে অংশ নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা মিডনাইট হ্যামার নামে পরিচিত। ট্রাম্প দাবি করেছিলেন সেই হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, পরিদর্শকরা ইরানে ফিরলেও হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোতে এখনও সরাসরি প্রবেশাধিকার পাননি। তার মতে, সংলাপ জটিল ও কঠিন হলেও সম্পূর্ণ ভেঙে পড়েনি। এই প্রেক্ষাপটে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েনকে বিশ্লেষকরা চাপ ও প্রণোদনার সমন্বিত কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত প্ল্যাটফর্মগুলোর একটি। পারমাণবিক রিয়্যাক্টর চালিত এই রণতরী 75টিরও বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম, যার মধ্যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং নজরদারি বিমানও রয়েছে। এর উপস্থিতি শুধু আক্রমণাত্মক সক্ষমতা নয়, আঞ্চলিক আকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণের প্রতীকও। অপরদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর ও আশেপাশের জলে টহল দিয়ে আসছে। দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একসঙ্গে মোতায়েন মানে যুক্তরাষ্ট্র একযোগে বহুমুখী বিমান অভিযান পরিচালনার সক্ষমতা তৈরি করছে, যা প্রতিপক্ষের জন্য একটি শক্ত বার্তা। তবে এই পদক্ষেপ কেবল সামরিক নয়, রাজনৈতিকও। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরছেন। তিনি বলেছেন, একটি ভালো চুক্তি তখনই সম্ভব যখন তা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও সীমাবদ্ধ করবে। কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা হবে না। ফলে আলোচনার পরিধি ও শর্ত নিয়ে উভয় পক্ষের অবস্থান এখনও গুরুত্বপূর্ণ। 2015 সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিও ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের একটি ঐতিহাসিক চুক্তি। যুক্তরাষ্ট্র, ইরান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের মধ্যে হওয়া এই চুক্তি আন্তর্জাতিক কূটনীতির একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়ান এবং সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেন। এর জবাবে ইরান ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায় এবং উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার শুরু করে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে, ইরান এখন চুক্তির সীমার বহুগুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যদিও তেহরান বারবার বলেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রথমে নতুন চুক্তির আগ্রহ দেখালেও দ্রুত শূন্য সমৃদ্ধকরণ নীতি সামনে আনেন, যা কার্যত ইরানের জন্য অগ্রহণযোগ্য শর্ত। ইরানি নেতারা বলেছেন, সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং এটি সম্পূর্ণ বন্ধের দাবি আলোচনার সূচনাবিন্দু হতে পারে না। ফলে কূটনৈতিক অচলাবস্থা ও সামরিক প্রস্তুতি সমান্তরালভাবে এগুচ্ছে।
এদিকে উপসাগরীয় আরব দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা শঙ্কা করছে সরাসরি মার্কিন ইরান সংঘাত ছড়িয়ে পড়লে তা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ডেকে আনবে। গাজায় ইসরায়েলের দীর্ঘ অভিযানের পর মধ্যপ্রাচ্য এখনও উত্তপ্ত। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে বিভিন্ন শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুথি বিদ্রোহী, এইসব গোষ্ঠী ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। সরাসরি হামলার বদলে তারা প্রক্সি আক্রমণের মাধ্যমে মার্কিন স্বার্থ বা মিত্রদের লক্ষ্যবস্তু করতে পারে। ফলে একটি সীমিত সংঘাত দ্রুত বহুমাত্রিক যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে এই মোতায়েন কেবল ইরান নয়, বৃহত্তর কৌশলগত বার্তাও বহন করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনের ইন্দো প্যাসিফিক উচ্চাকাঙ্ক্ষা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য পুনর্গঠনের প্রেক্ষাপটে ওয়াশিংটন দেখাতে চাইছে যে একাধিক থিয়েটারে একসঙ্গে উপস্থিত থাকার সক্ষমতা তাদের রয়েছে। তবে সমালোচকেরা বলছেন, অতিরিক্ত সামরিকীকরণ কূটনৈতিক পথকে সংকুচিত করতে পারে এবং ভুল হিসাবের ঝুঁকি বাড়াতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফায়েল গ্রোসি মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেছেন, পরিদর্শকরা ইরানে ফিরে গেলেও লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলো পরিদর্শন করতে না পারায় পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্ভব হচ্ছে না। এই অনিশ্চয়তা উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ স্বচ্ছতা না থাকলে সন্দেহ বাড়ে এবং সন্দেহ থেকেই সংঘাতের সম্ভাবনা জন্ম নেয়। ট্রাম্প একই সঙ্গে ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনাকে সেরা ঘটনা বলে উল্লেখ করেছেন, যা তেহরানের দৃষ্টিতে সরাসরি হস্তক্ষেপমূলক বক্তব্য। ইরান দীর্ঘদিন ধরে বিদেশি হস্তক্ষেপের শঙ্কাকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখিয়ে অভ্যন্তরীণ ঐক্য জোরদারের চেষ্টা করে। ফলে এমন মন্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন কূটনীতি, সামরিক প্রস্তুতি ও আঞ্চলিক রাজনীতি এক জটিল সমীকরণে আবদ্ধ। আলোচনার জানালা এখনো খোলা, কিন্তু তার পাশে অবস্থান করছে শক্তির প্রদর্শন। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, নতুন সমঝোতার দিকে নাকি আরও এক দফা সংঘাতের দিকে, তা নির্ভর করছে পারস্পরিক আস্থা, বাস্তববাদী কৌশল এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকার উপর। আপাতত মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ছে, আর বিশ্ব কূটনৈতিক অঙ্গন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।